সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আলোচনা একমি এখানেই ডাক্তার। আমাদের আজকের প্রোগ্রামের আলোচ্য বিষয় হলো কোভিড পরবর্তী জটিলতা এবং দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমাদের করণীয়। আজকের প্রোগ্রামে আমি আপনাদের সাথে আছি নিশাত ইসলাম। আজকের প্রোগ্রামটির সায়েন্টিফিক পার্টনার একমি, পাওয়ার্ড বাই মোনাস অ্যান্ড সালফ্লু। দর্শক, আমরা প্রায় বছরখানেক হতে চলেছি করোনা সমস্যায় জর্জরিত। শুরুর দিকে আমাদের চিন্তা শুধুমাত্র করোনা উপসর্গ এবং চিকিৎসা কেন্দ্রিক হয়ে থাকলেও এখন আমাদের মাঝে নতুন একটি সমস্যা এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে কোভিড পরবর্তী জটিলতা। আর এই বিষয়টি নিয়ে সুস্পষ্ট ধারণা দিতে আমাদের মাঝে উপস্থিত হবেন বিশেষ একজন ব্যক্তিত্ব, দিনাজপুরের কৃতি সন্তান, বিশেষজ্ঞ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর বি.কে. বোস্তার, যিনি বর্তমানে পরিচালক হিসেবে কর্তব্যরত আছেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স দিনাজপুর এবং কার্যকরী সদস্য বাংলাদেশ লাং ফাউন্ডেশন। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আমরা ভালো। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির আজকের এই প্রোগ্রামে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। স্যার, আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কোভিড পরবর্তী জটিলতা। তো স্যার, শুরুর দিকে যে আমাদের একটা ধারণা ছিল যে কোনোভাবে কোভিড টেস্ট নেগেটিভ হয়ে গেলেই চিন্তার আর কোনো কারণ নেই, কিন্তু এখন কিন্তু স্যার আমরা দেখতে পাচ্ছি যে কোভিড পরবর্তীও বিভিন্ন জটিলতা আমাদের মধ্যে দেখা দিচ্ছে। তো স্যার, সেই জটিলতাগুলো কি কি স্যার, যদি আমাদেরকে একটু জানাতেন বিস্তারিত। আপনাকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশে ঠিক কোভিড মার্চ মাসে যখন প্রথম আমরা ফার্স্ট কেস পাই, তারপরে বিবেচনা করলে আমরা আসলে 8 মাস কোভিডে অতিক্রম করছি। আর যদি সারা পৃথিবীর কথা বিবেচনা করা হয় তাহলে 11 মাস কোভিড আমাদেরকে ভাবিয়ে তুলেছে। ঠিকই বলেছেন, প্রথম দিকে আমরা মনে করেছিলাম যে শান্ত হলে এবং টেস্ট নেগেটিভ হলে আমরা সুস্থ হয়ে গেলাম। বিষয়টা এখন সেই অবস্থায় নাই। আমরা এটাকে কিছুদিন আগে ব্রিটিশ মেডিকেল জার্নালে একটি আর্টিকেল পাবলিশড হয়েছে। এই সমস্যাটাকে তারা লং কোভিড হিসাবে আখ্যায়িত করেছে। তো আমরা লং কোভিড, মানে আপনি ঠিক বলেছেন, কোভিড টেস্ট নেগেটিভ হয়ে যাওয়ার পরেও আমরা দেখছি যে যারা কোভিডে আক্রান্ত হয়েছিল তারা নানান ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভুগছে। প্রতিদিন আসি এই স্বাস্থ্যগত অবস্থার সমস্যাগুলো কি। সেই স্বাস্থ্যগত সমস্যাগুলো আমরা যদি ভাগ করতে পারি দুই ধরনের, একটা ফুসফুস আর একটা ফুসফুস বহির্ভূত। আমরা জানি যে কোভিড-19 মূলত ফুসফুসে আক্রমণ করে, তারপরে সে একটি সিস্টেমিক ইনফ্লামেশন তৈরি করে শরীরের অন্যান্য অঙ্গ যেমন হার্ট, পালমোনারি, রক্তনালী, ব্রেন, কিডনি, লিভার সব জায়গাতেই সে আক্রমণ করতে পারে। সেজন্য আমরা যদি বিবেচনা করি যে ফুসফুসে কি সমস্যা হয়, আমরা জানি যে কোভিড আসলে কোথায় আক্রমণ করে। কোভিড যখন একটা ফুসফুসের এই AC2 রিসেপ্টর দিয়ে একটা সেলের ভিতর ঢুকে যায়, আসলে আমাদের যে রেসপিরেটরি মেমব্রেন, সে রেসপিরেটরি মেমব্রেন রে অ্যাফেক্ট করে। এখন রেসপিরেটরি মেমব্রেন রে অ্যাফেক্ট করলেই আলটিমেটলি ওই জায়গাটা ফাইব্রোসিস হয়, আমরা বলি পালমোনারি ফাইব্রোসিস। এখন একটা কোভিড পেশেন্টের যদি পালমোনারি ফাইব্রোসিস হয় এবং সেটা যদি পারসিস্ট করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তী জটিলতাগুলো, পালমোনারি ফাইব্রোসিসে যে জটিলতা হয়, যে উপসর্গগুলো হয়, সেটাই এখন লক্ষ্য করছি। পালমোনারি ফাইব্রোসিসে কি হয়? শুকনা কাশি হয়, আমরা বলি ড্রাই কফ, এবং পেশেন্ট অল্পতেই পেশেন্ট আমরা বলি এক্সারশনাল ডিসনিয়া, অল্পতেই হাঁপিয়ে যায় এই, এবং ওজন কমে যায়। এই ড্রাই কফ এবং এক্সারশনাল ডিসনিয়া, এইগুলো নিয়েই পোস্ট কোভিডের পেশেন্ট গুলা আমাদের কাছে আসছে। আমাদের কাছে এসে বলছে, ডাক্তার সাহেব আমার টেস্ট নেগেটিভ হয়েছে 25 দিন আগে, কিন্তু
এখন তারপরেও আমার শ্বাসকষ্ট হচ্ছে। আমরা একটা HRCT করে দেখছি যে তার পালমোনারি ফাইব্রোসিস ডেভেলপ করছে। তাহলে পালমোনারি ফাইব্রোসিস হলো একটা উপসর্গ, একটা সমস্যা যার জন্য কোভিডের এই পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি জটিলতা বাড়ছে। এবার যদি ফুসফুসের বাইরের গুলা আমরা চিন্তা করি, ফুসফুসের বাইরের গুলা চিন্তা করলে আমরা হার্টের ভিতর আমরা জানি কোভিড যখনই সেলের ভিতর ইন্টারনালাইজ হয়, আলটিমেটলি সে আমাদের সাইটোকাইন স্টর্ম সিনড্রোম তৈরি করে। আমরা কোভিড আক্রান্ত হওয়ার পর আমাদের যে কোষ ম্যাক্রোফেজকে আক্রমণ করে, ম্যাক্রোফেজকে রিক্রুট করে, একত্রিত করে এবং ওই থেকেই বিভিন্ন ধরনের রস নিঃসৃত হয়, আমরা বলি সাইটোকাইন। এই সাইটোকাইন গুলো যখন রক্তনালীর ভিতরে ক্ষত তৈরি করে আমরা বলি এন্ডোথেলিয়াল ইনজুরি। যদি এন্ডোথেলিয়াল ইনজুরি হয় আলটিমেটলি সেখানে একটি রক্ত জমাট বাঁধে, আর রক্ত যদি জমাট বাঁধে তাহলে সেটা হার্টের রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে পারে, হার্টের ভিতর জমাট বাঁধতে পারে। ওই রক্ত যদি জমাট বাঁধা রক্ত শরীরের বিভিন্ন জায়গায় প্রবাহিত হয়, ব্রেনের রক্তনালীর মধ্যে চলে যায়, হঠাৎ করে একটা ইয়াং পেশেন্টের দেখা যায় যে স্ট্রোক হতে পারে। যদি কিডনির রক্তনালীতে চলে যায় তাহলে কিডনি ইনজুরি হতে পারে, আমরা বলি AKI। এভাবেই কোভিড ফুসফুস বহির্ভূত পরবর্তী স্বাস্থ্য জটিলতা সৃষ্টি করছে। এখন আমরা অনেক কেস পাচ্ছি কোনো দিনই পেশেন্টের ডায়াবেটিস ছিল না, কোভিড আক্রান্ত হওয়ার পরে তার ডায়াবেটিস হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক পেশেন্ট মেল ইনফার্টিলিটি এরকম আসছে, রিপোর্টেড হচ্ছে মেল ইনফার্টিলিটি, অনেক লিটারেচারে আসছে, অনেক জার্নালে আসছে পোস্ট কোভিড মেল ইনফার্টিলিটি। আমরা মেজর যে জিনিসটা এখন ভুগছি, দুইটা এক্সট্রিম উইকনেস পেশেন্টরা আসছে। নেক্সট হলো যে আমাদের অনেক পেশেন্টরা দেখা যাচ্ছে মানসিক সমস্যায় ভুগছে। বিশেষ করে কোভিডে আক্রান্ত পেশেন্ট যদি দেখা যায় যে সে ক্রিটিক্যাল কেয়ারে ছিল, ক্রিটিক্যাল কেয়ার আইসিইউতে ছিল অথবা এইচডিইউতে ছিল, অথবা খুব বেশি পরিমাণে তার অক্সিজেন এসে লাগছে, মৃত্যুর কাছ থেকে ফিরে আসছে, এখন সুস্থ হওয়ার পরেও নানাবিধ মানসিক সমস্যায় ওই পেশেন্ট গুলো ভুগছে। আমরা বলছি মানসিক অ্যাংজাইটিতে ভুগছে, ডিপ্রেশনে ভুগছে, অনেক স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলো হেলথ হ্যাজার্ড নিয়েই কোভিডের আমরা মোকাবেলা করছি। সেজন্যই কোভিড আমাদেরকে মূলত ফুসফুস এবং ফুসফুস বহির্ভূত হার্ট, ব্রেন, কিডনি, ইভেন মানসিক সমস্যারও তৈরি করছে, কোনো কোনো ক্ষেত্রে ডায়াবেটিস বা মেল ইনফার্টিলিটি। এইগুলাও আমরা কোভিডের পরবর্তী স্বাস্থ্যগত জটিলতা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসছে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। দর্শক, আমরা কিন্তু স্যারের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের কোভিড পরবর্তী সিনারিও কতটুকু ভয়াবহ হতে পারে। এক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে আমি আরেকটা জিনিস বলতে চাবো, আপনারা আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আলোচনা সাপেক্ষে সেটা সমাধান করে দেওয়ার। স্যার, এক্ষেত্রে আমি যেটা জানতে চাবো সেটা হচ্ছে আপনি আমাদেরকে অনেক জটিলতার কথাই বলেন, তো স্যার এই জটিলতাগুলো কোন কোন ক্ষেত্রে স্যার বেশি দেখা দিচ্ছে এবং স্যার এটার প্রতিকার কি হতে পারে যেন আমরা এই সমস্যায় না পড়ি? আসলে কোভিড যখন প্রথম দিকে আমরা মোকাবেলা করি ধীরে ধীরে বিভিন্ন টেস্টের মাধ্যমে, এখন আমরা কিছুটা প্রেডিক্ট করতে পারছি যে কোন পেশেন্টের একটু জটিলতা হতে পারে এবং সেই জটিলতাগুলোকে আমরা সামনের দিনগুলো কিভাবে মোকাবেলা করব। জটিলতা হয়েই যায় তাহলে আমাদের পরবর্তী করণীয় কি। এক্ষেত্রে আমরা যে টেস্টগুলো করি সেই টেস্টগুলো আমাদেরকে একটু প্রেডিক্ট করতে সাহায্য করে। যেমন আমরা একটা কোভিড এর পেশেন্টকে যদি একটা HRCT করি, এখন বলা হচ্ছে যদি HRCT-তে যদি ফুসফুসের ইনভলভমেন্টটা মোর দেন 30% ফুসফুস ইনভলভমেন্ট থাকে তাহলে তার পোস্ট
হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো পোস্ট কোভিড ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনা থাকলে আমরা একটা প্রেডিক্ট করতে পারি যে পোস্ট কোভিড ফাইব্রোসিস হলে আমরা সেইটার পেশেন্টের কি চিকিৎসা করব। একটা যদি একটা পেশেন্ট ইনিশিয়ালি হাই এলডিএস লেভেল, হাই ফেরিটিন লেভেল, হাই সিআরপি এইগুলা যদি হয়, তাহলেও আমরা বুঝতে পারি যে ওই পেশেন্টের সাইটোকাইন স্টর্ম সিনড্রোম ডেভেলপ করতে পারে এবং এই সাইটোকাইন স্টর্ম সিনড্রোমের জন্য তার এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে নানাবিধ হার্ট বা পালমোনারি রক্তনালী, ফুসফুসের রক্তনালী, ব্রেনের মধ্যে স্ট্রোক, এই ধরনের জটিলতা আসতে পারে। তার মানে আমরা টেস্ট গুলা দেখেও আমরা এখন কিছুটা প্রেডিক্ট করতে পারি যে কোন পেশেন্ট গুলা কোভিড এর পরবর্তী স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়তে পারে। এখন যদি আসি যে পালমোনারি ফাইব্রোসিস আমাদের এখন বলা হচ্ছে যদি পেশেন্টের মাইল্ড কেস হয়, মাইল্ড কেসে সাধারণত এক্সপেক্ট করি আমরা যে 6 মান্থের মধ্যে পেশেন্ট ভালো হবে, মডারেট কেসে 12 মান্থ, ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে মোর দ্যান 12 মান্থও লাগতে পারে পেশেন্টের ভালো হতে। প্রশ্ন হলো যে যদি পালমোনারি ফাইব্রোসিস হয় তাহলে এর চিকিৎসা কি? অ্যাকচুয়ালি এখনো কোনো রিকমেন্ডেড পালমোনারি ফাইব্রোসিস ডিউ টু কোভিড এখনো ওয়ার্ল্ডে এস্টাবলিশড রিকমেন্ডেড কোনো চিকিৎসা নাই। তবে আমরা যেগুলো করছি বা যেগুলো এখনো পর্যন্ত বিভিন্ন ধরেন আমেরিকান থোরাসিক সোসাইটি, ব্রিটিশ থোরাসিক সোসাইটি বা কোভিডের যে সমস্ত সংস্থাগুলো আছে ট্রিটমেন্ট রিলেটেড কাজ করছে, তারা যে সমস্ত চিকিৎসা আমাদের বিভিন্ন জার্নালে প্রকাশ পেয়েছে সেগুলো নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। সেগুলো কি একটা পালমোনারি ফাইব্রোসিস, সে এক্সট্রিম ব্রেথলেসনেস আছে, এই পেশেন্টকে আমরা ব্রিদিং এক্সারসাইজ করাচ্ছি। যদি পেশেন্টরা, এখানে একজন পালমোনোলজিস্টের অনেক বেশি রোল আছে, যদি ব্রিদিং এক্সারসাইজ কন্টিনিউ করে তাহলে পেশেন্টটা অনেক ক্ষেত্রেই তার পালমোনারি ফাইব্রোসিসের যে সমস্যা শ্বাসকষ্টের সেটার থেকে সে অনেকটাই মুক্ত থাকতে পারবে বা তার সমস্যাগুলো কমে যাবে। আমরা বলছি প্রোন পজিশনিং, অনেক সময় দেখা যাচ্ছে যে কোভিড এর ফাইব্রোসিসের জন্য আমরা যদি পেশেন্টকে অ্যাকুট কন্ডিশন চলে যাওয়ার পরেও পেশেন্টের 4 থেকে 6 ঘন্টা প্রোন পজিশনিং করি, তাহলেও পেশেন্টের অনেক অংশে তার ফুসফুসের অক্সিজেনেশন বেড়ে যাচ্ছে। রিগার্ডিং ড্রাগ থেরাপি, ড্রাগ যেগুলো ফাইব্রোসিসের অ্যান্টিফাইব্রোটিক ড্রাগ আছে, মূলত আমরা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে যে ড্রাগ ইউজ করি, আমরা পিরফেনিডন, নিন্টাডেনিব অথবা লো ডোজ স্টেরয়েড, এইগুলাও এখন ইমার্জেন্সি ড্রাগ ইউজ ফর অথরাইজেশন, এফডিএ রিকগনাইজেশন আছে। আমরা পোস্ট কোভিড ফাইব্রোসিসে ড্রাগ হিসাবে আমরা পিরফেনিডন, নিন্টাডেনিব বা লো ডোজ স্টেরয়েড, ইভেন লো ডোজ স্টেরয়েড ইনহেলারও আমরা অনেক সময় পোস্ট কোভিড ফাইব্রোসিসের জন্য ইউজ করছি এবং সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই সুফল পাচ্ছি। এছাড়াও কিছু অ্যান্টিফাইব্রোটিক ড্রাগ কথা ইতিমধ্যেই আসছে, যেমন স্পাইরোনোল্যাকটোন। আমরা অনেক ক্ষেত্রে এটা একটা ডায়ুরেটিক্স, কিন্তু এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। এই স্পাইরোনোল্যাকটোনও অনেক ক্ষেত্রে আমরা পোস্ট কোভিড ফাইব্রোসিস, লাং ফাইব্রোসিসে ইউজ করছি। আমরা বলছি যে যদি ইভেন রেমডেসিভিরও অ্যান্টিফাইব্রোটিক হিসাবে কিছুটা রোল প্লে করে। কেমন করে? যদি আমরা রেমডেসিভির আর্লি ইউজ করি পেশেন্টের, তাহলে বলা হচ্ছে পেশেন্টের ভাইরাল লোড কমে যায়। আই মিন, যদি একটা পেশেন্টের 10⁻20 ভাইরাল লোড ছিল, রেমডেসিভির দেওয়ার পর তার ভাইরাল লোডটা যদি কমে, ডেফিনেটলি তার লাং ইনজুরি অনেক ক্ষেত্রেই কম হবে এবং লাং ইনজুরি কম হলে আলটিমেটলি তার পালমোনারি ফাইব্রোসিসও কম হবে। সেই জন্য অ্যান্টিভাইরাল আমাদেরকে অ্যান্টিফাইব্রোটিক হিসাবে এইভাবে সাহায্য করছে। এইগুলাই এখন পর্যন্ত আমাদের রিকমেন্ডেশন, এগুলা নিয়েই আমরা পোস্ট কোভিড ফাইব্রোসিসের পেশেন্টদের মোকাবেলা করছি। রিগার্ডিং পালমোনারি
রিগার্ডিং কার্ডিয়াক কমপ্লিকেশন, সেজন্যই আমরা প্রথম দিকে যদি একটা মাইল্ড কেস কিন্তু কোমরবিড কন্ডিশন আছে, মডারেট কেস, হাইপারটেনশন, ডায়াবেটিস, এইগুলা থাকলে আমরা তো এনোক্সোপাইরিন দিচ্ছি সাবকিউটেনিয়াসলি। পরবর্তীটা পেশেন্টটা যখন বাসায় যায় তখন আমরা রিভারক্সোবেন 1 মাস দিয়ে দিই। উদ্দেশ্য হলো যে পোস্ট কোভিড এর যে কার্ডিয়াক কমপ্লিকেশন গুলা সেইগুলা যাতে না হয়। এরপরেও অনেক ক্ষেত্রে আমরা পোস্ট কোভিড এর বিভিন্ন ধরনের কার্ডিয়াক কমপ্লিকেশন ইতিমধ্যেই, যেমন কার্ডিওমায়োপ্যাথি, মায়োকার্ডাইটিস অথবা রক্তনালীর বিভিন্ন ধরনের অ্যারিদমিয়া, আমরা বলি অ্যাট্রিয়াল অথবা ভেন্ট্রিকুলার অ্যারিদমিয়া, অথবা পোস্ট কোভিড কার্ডিয়াক সিনড্রোম, এইগুলো জটিলতাও পেশেন্ট গুলাকে আমরা লক্ষ্য করছি এবং অ্যাকর্ডিংলি পেশেন্টকে যে যে উপসর্গ নিয়ে আসছে সেইভাবেই ট্রিট করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকেও। দর্শক, আমরা কিন্তু স্যারের মাধ্যমে অনেক সুন্দর একটা ট্রিটমেন্ট প্ল্যান সম্পর্কে জেনে ফেললাম। ইনশাল্লাহ সেটা আমাদের অনেক কাজে দিবে। স্যার ইতিমধ্যে কিন্তু আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়ে গিয়েছেন। যদি আমি দর্শকদের থেকে কিছু কমেন্ট নিতে চাই, তাহলে শুরুতেই খায়রুল আলম পিয়াল ভাইয়া লিখেছেন, নাইস টু সি স্যার অ্যান্ড নিশাদ। ভাইয়ার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে, আফটার রিকভারি ফ্রম কোভিড ইজ দেয়ার এনি চান্স অফ ডেভেলপিং ডিমেনশিয়া? ডেফিনেটলি কোভিড এর আমরা তো বলেছি আসলে কোভিড আমাদের সারা পৃথিবীতে 11 মাস, আমরা 9 মাস, মানে এটা ডেফিনেটলি এখনো কমেন্ট সময় আসেনি। তবে বিভিন্ন জায়গাতে ডিমেনশিয়া, আমরা কগনিটিভ ফাংশন ইম্পেয়ারমেন্টের আমরা জার্নাল গুলাতে দেখেছি যে পোস্ট কোভিড ইম্পেয়ারমেন্ট অফ দি কগনিটিভ ফাংশন। এখন ডিমেনশিয়া কি জন্য হয়? ডিমেনশিয়া তো বেসিক্যালি আমাদের যে রক্তনালী গুলা, বিশেষ করে ব্রেনের যে রক্তনালী, সেই ব্রেনের রক্তনালী গুলার যদি এন্ডোথেলিয়ামের মধ্যে কোনোভাবে যদি দেখা যায় যে থ্রম্বোসিস হয়েছে, তাহলে তো ব্রেনের ওই এরিয়াগুলা ডেফিনেটলি কম রক্ত পাবে। এবং যদি এটা দীর্ঘদিন চলতে থাকে তবে অবশ্যই সেটা তো ওই এরিয়াটার কম রক্ত পেলে আলটিমেটলি এটা ডিমেনশিয়া হবে। এস্টাবলিশড হয়েছে, ডাক্তার পিয়াল যেটা বলেছে, এস্টাবলিশড হয়েছে অনেক অ্যালজাইমার্স ডিজিজ এখন পোস্ট কোভিডে ওয়েস্টার্ন সোসাইটিতে অ্যালজাইমার্স ডিজিজের ইনসিডেন্স অনেকগুলাই বেড়ে গিয়েছে। সারা পৃথিবীতে ডিমেনশিয়ার অন্যতম কারণ অ্যালজাইমার্স ডিজিজ। তো এটা ডিমেনশিয়া অনেক ক্ষেত্রেই পোস্ট কোভিড এরিয়াতে, যারা যে সমস্ত কান্ট্রি এইগুলাতে প্রচুর কেস ছিল, সেখানে অ্যালজাইমার্স ডিজিজের প্রবণতা বেড়ে গিয়েছে বলে আমরা বিভিন্ন জার্নালে দেখেছি। তার মানে কোভিড এর সাথে ডেফিনেটলি ডিমেনশিয়ার সম্পর্ক আছে। সাথে কিন্তু অনেক গেস্টই যুক্ত হয়েছেন, আর স্যার সবাই আসলে স্যার আপনাকে ওয়েলকাম জানাচ্ছেন, আপনি এত ব্যস্ততম সময় থেকেও আমাদের সময় দেওয়ার জন্য। স্যার নজরুল ইসলাম সাকিব লিখেছেন, থ্যাংক ইউ স্যার। কান্তা রয় ম্যাডাম লিখেছেন, ওয়েলকাম। জাকির হোসেন লিখেছেন, ওয়েলকাম স্যার। স্যার আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার এক্ষেত্রে আমি আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে বড়দের তো বিভিন্ন রকমের সমস্যার কথা আমরা জানতে পারছি, কিন্তু আমাদের মধ্যে যারা ছোটরা আছে, শিশু শ্রেণী, তো তাদের জন্য করোনা কতটুকু ভয়াবহ রূপ ধারণ করছে এবং এক্ষেত্রে জটিলতাগুলো কি কি স্যার? ঠিক বলেছেন। আমরা আসলে এখন পর্যন্ত যেটা দেখেছি, কোভিড আসলে অ্যাডাল্ট পপুলেশন এবং যাদের বয়স্ক মানুষ এবং যাদের কোমরবিড কন্ডিশন গুলো আছে, মূলত কেস ফ্যাটালিটি গুলো সেদিকেই হয়েছে। সারা পৃথিবীতেই যদি আমরা দেখি, যদি আমেরিকা বা ইউরোপ বা আফ্রিকা, ইভেন আমাদের দেশেও যদি লক্ষ্য করি, কোভিড এর এখন পর্যন্ত বাচ্চাদের জটিলতাগুলো রিলেটিভলি কম হয়েছে, কেস ফ্যাটালিটি অনেক কম। তবে কোভিড সব এজে এবং সব জিওগ্রাফিক্যাল এফেক্ট আসছে, যে
ছোট বাচ্চাদের কোভিডের পরবর্তী যে জটিলতা সেগুলো আমরা লক্ষ্য করছি। কোভিড পরবর্তী জটিলতা আমাদের বিভিন্ন যে সমস্ত জার্নালে আসছে, এটাকে আমরা মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ফর চিলড্রেন এটা বলে আখ্যায়িত করছি। মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ফর চিলড্রেনের মধ্যে যে উপসর্গগুলা, সেটাকে যদি আমরা ভাগ করি, দুই ভাগে ভাগ করা যায়। একটা বলছে যে ফিচার্স অফ টক্সিক শক সিনড্রোম অথবা কাওয়াসাকি ডিজিজ। এইটার ফেনোমেনন নিয়ে আমাদের ছোট বাচ্চারা অনেক সময় আসছে পোস্ট কোভিড লং কোভিড সিকুয়েলিতে। তো এখন যদি আসি যে কাওয়াসাকি সিনড্রোম কি, আসলে কাওয়াসাকি ডিজিজ বা এর উপসর্গগুলো কি, এটা জাপানিজ একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা এখানে বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে ডিফাইন করব যেটা পোস্ট কোভিড এর মাধ্যমে এটা কাওয়াসাকি সিনড্রোম ডেভেলপ করেছে। এটা সাধারণত দেখা যায় যে জ্বরটা 5 দিনের বেশি স্থায়ী হয়, 5 দিনের বেশি জ্বর স্থায়ী, তাদের কনজাংটিভাইটিস থাকে, নন প্রুলেন্ট, মানে বাইলেটারাল নন প্রুলেন্ট কনজাংটিভাইটিস, এটা একটা উপসর্গ। দেন যে পেশেন্টের র্যাশ থাকে, বাচ্চাদের শরীরে অসংখ্য র্যাশ থাকে, আমরা বলি সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি, সাধারণত ইউনিল্যাটারাল, একদিকে আমাদের ঘাড়ের যে লিম্ফ গ্ল্যান্ড গুলো সেইগুলো ফুলে যায়, আমরা বলি ইউনিল্যাটারাল সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি। ইভেন এই পেশেন্ট গুলার পা এবং হাত মানে পেরিফেরাল ইডিমা ডেভেলপ করে। সব থেকে ভয়াবহ হলো যে এই বাচ্চাগুলোর আলটিমেটলি করোনারি ভেসেল অ্যানিউরিজম হয়। তো যদি এরকম হয়, আলটিমেটলি তাদের কার্ডিওভাস্কুলার যে সমস্যা, সেই সমস্যাগুলো লং টার্মে হতে পারে। এটাকেই আমরা মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ফর চিলড্রেন এর মধ্যে আমরা ফেলেছি, লাইক কাওয়াসাকি সিনড্রোম বাচ্চাদের হচ্ছে। নেক্সট যদি আসি টক্সিক শক সিনড্রোম। টক্সিক শক সিনড্রোম বেসিক্যালি এই টার্মিনোলজি অনেক আগের থেকে এটা একটা সিনড্রোম আছে। কি হয় টক্সিক শক সিনড্রোম? সাধারণত এন্ডোটক্সিন দিয়ে হয়, অথবা যেন টক্সিন কি হয় এখানে, এখানে হয় যেটা সেটা ফিমেলদের সাধারণত হয় একটা জেনিটেলিয়াল ইনফেকশন, সেখানে এন্ডোটক্সিন আলটিমেটলি ব্লাডে যে সার্ডেন ব্লাড প্রেশার ফল করে দেন, জাস্ট এন্ডোটক্সিক শকের মতো হয়। এক্ষেত্রেও কোভিডের ওই সার্ডেন ফল অফ, মানে বাচ্চাদের ক্ষেত্রে সার্ডেন ফল অফ ব্লাড প্রেশার, এবং সার্ডেন ফল অফ ব্লাড প্রেশার হলে কি হবে, পেশেন্টের কোল্ড ক্লাকামি স্কিন হয়, পেশেন্টের হাইপোটেনশন হয়, শক হয়, এবং একটা শকের যেই আলটিমেটলি তার অ্যাকুট কিডনি ইনজুরি, এই ফিচারগুলো নিয়েও লং কোভিড এই মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ফর চিলড্রেন এগুলা প্রেজেন্ট করছে আমাদের এই বাচ্চাদের ক্ষেত্রে। আমরা এই টার্মিনোলজিকে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ফর চিলড্রেন এই টার্মিনোলজি ইউজ করছি এবং এই ফিচারগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনাকে দর্শক, আমরা কিন্তু স্যারের মাধ্যমে জানতে পারলাম যে শিশুরা যদিও করোনায় হয়তো কম আক্রান্ত হচ্ছে, কিন্তু তাদেরও কিন্তু পোস্ট কোভিড সিনড্রোম অনেক ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এই জন্য সচেতনতাই আমাদের জন্য একমাত্র হাতিয়ার হতে পারে। স্যার, এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে চাবো, সেটা হচ্ছে শীতকাল কিন্তু স্যার আমাদের প্রায় চলে এসেছে, আর শীতকালে হচ্ছে আমাদের করোনা প্রকোপটাও বেড়ে যায় বলে আমরা জানি। তো এক্ষেত্রে সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ নামক একটা জিনিস শোনা যাচ্ছে, স্যার এই জিনিসটা কি যদি আমাদেরকে একটু বোঝাতেন, আর স্যার এটা কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে যেহেতু দ্বিতীয়বারের মতো আসছে? আমরা আসলে প্রতিটা প্যান্ডেমিকেই দেখেছি, এর আগের যে প্যান্ডেমিকটা ধরেন 1920 সালে যেটা হয়েছিল, যেটা স্প্যানিশ ফ্লুকে যদি আমরা অ্যানালাইসিস করে সায়েন্টিস্টরা দেখিয়েছেন যে স্প্যানিশ ফ্লুর আসলে সেকেন্ড ওয়েভেই সারা পৃথিবীতে অনেক বেশি লোক মৃত্যুবরণ করেছিল। সেই জায়গা থেকে একটা প্যান্ডেমিককে আমরা যদি বিবেচনা করি, কোভিডেরও একটি সেকেন্ড ওয়েভ আসার সায়েন্টিফিক বহুত ধরনের কারণ আছে। আমরা ইতিমধ্যেই দেখছি যে সেকেন্ড ওয়েভ অলরেডি ইউরোপে এফেক্ট করেছে।
এখন প্রশ্ন হলো সায়েন্টিফিক ভাষায় সেকেন্ড ওয়েভ বলতে আমরা কি বুঝি? একটা ইনফেকশাস ডিজিজের সেকেন্ড ওয়েভ বলতে বোঝায় যে একটা ফার্স্ট ওয়েভ আসবে, কিন্তু সেই ফার্স্ট ওয়েভটা যদি রিলেটিভলি ডিক্রিজ করে, হ্যাঁ ডিক্রিজ করলো, দেন আর একটা ওয়েভ আসবে, কিন্তু এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো সেকেন্ড ওয়েভ এফেক্ট করবে ডিফারেন্ট পপুলেশন অফ দি পিপলকে, ডিফারেন্ট এজ গ্রুপকে এফেক্ট করতে পারে। তাহলে যদি আমরা বিবেচনা করি, দেখেন যে ফার্স্ট ওয়েভে বাংলাদেশেই যদি চিন্তা করি, আমাদের কিন্তু মূলত ওয়ার্কিং গ্রুপ, ইয়াং এজ এবং ওল্ড এজের পার্সনরা এফেক্ট করছে বেশি। এখন যদি আমাদের সত্যি সত্যি সেকেন্ড ওয়েভ আসছেও সেকেন্ড ওয়েভ আসে, তাহলে আরেকটা পপুলেশন, আরেকটা যদি গ্রুপ এফেক্ট করে, আই মিন যদি এখন চিলড্রেনরা এফেক্ট করে, হ্যাঁ তাহলে দেখতে পাবো কি, যদি চিলড্রেনরা, তাহলে আমাদের হাসপাতালগুলো এখন প্রচুর পরিমাণে শিশুদের দিয়ে আক্রান্ত হয়ে হাসপাতালগুলো ভর্তি হয়ে যাবে। আমরা তা এতদিন পর্যন্ত মোটামুটি অ্যাডাল্ট পেশেন্ট বা ওল্ড এজের পেশেন্টদের আমরা হাসপাতালগুলো সাজিয়ে চিকিৎসা করেছি, কিন্তু যদি সেকেন্ড ওয়েভ আরেকটা পপুলেশনকে, আরেকটা এজ গ্রুপকে এফেক্ট করে, তাহলে আমাদের এখন থেকে চিন্তার কারণ আছে যে আমাদের হাসপাতালগুলোকে সেই উপযোগী করে গড়ে তোলার। নেক্সট আসি যে সেকেন্ড ওয়েভের ভয়াবহতা কেন সেকেন্ড ওয়েভের ভয়াবহতা যদি একটু সায়েন্টিফিক ভাবে চিন্তা করি, আমাদের দেশে মার্চের যদি 8 তারিখে ফার্স্ট কেস আসে, তারপরে তো আস্তে আস্তে আমরা কয়েক মাসের মধ্যে দেখলাম যে রোগটা কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেল। এখন তো আসলে আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গিয়েছে। এখন ফার্স্ট ওয়েভের ইফেক্টটা কি? ফার্স্ট ওয়েভের ইফেক্টটা হলো প্রচুর পরিমাণে কমিউনিটি ট্রান্সমিশন। এটা যদি একটা কারণ দেখি, তাহলে আমাদের প্রচুর পরিমাণে ইভেন অ্যাসিমটোমেটিক কিছু তো আছে। ইভেন আমি যদি এখনো পর্যন্ত অ্যাসিমটোমেটিক কেস থাকি, এসে যদি সেকেন্ড ওয়েভ আসে, তাহলে যদি অন্য কোনো এজ গ্রুপ, অন্য কোনো এরিয়া যদি এফেক্ট করে, তাহলে এই অ্যাসিমটোমেটিক কেসগুলা থেকে প্রচুর পরিমাণে মানে এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি আসলে বুঝাইতে চেয়েছি যে ফার্স্ট ওয়েভে যখন আমাদের আসছে, তখন নাম্বার অফ কেস যত কম ছিল, এখন তো আমাদের নাম্বার অফ কেসটা অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। সেজন্যই সেকেন্ড ওয়েভ আসলে ডেফিনেটলি অবশ্যই আমাদের নাম্বার অফ কেস বাড়বে। প্রশ্ন হলো, এই নাম্বার অফ কেস বাড়লে কেস ফ্যাটালিটিটা কি হবে, সেটা একটা প্রশ্ন। এখন সত্যি যেটা এখন পর্যন্ত আমরা দেখছি, আমরা তো আসলে কোভিড যখন মোকাবেলা করি, তখন তো আমরা আসলে এর চিকিৎসা ব্যবস্থাটা অতটাও বুঝতে পারিনি। সেই জন্য ইনিশিয়ালি আমাদের কেস ফার্টালিটি অনেক বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে এটার সাথেই করে আমরা তো ম্যানেজমেন্টের একটা মোটামুটি গাইডলাইনে আসছি, যার জন্য আমাদের কেস ফার্টালিটির রেট কিন্তু অনেক কমে গিয়েছে। এখন আগামী দিনে যদি রিয়েল সেন্সে এই কেস নাম্বার বাড়ে, এবং সেটা যদি আমরা খুব সায়েন্টিফিক্যালি যদি অ্যাপ্রোচ করে আমাদের হাসপাতালগুলোকে ঢেলে সাজিয়ে সেটা যদি চিকিৎসা ব্যবস্থায় যেতে পারি, হয়তো আমাদের নাম্বার বাড়বে, কিন্তু কেস ফার্টালিটি রিলেটিভলি কম থাকবে বলে আমি পার্সোনালি বিলিভ করি, কারণ চিকিৎসা ব্যবস্থাটা অনেক ক্ষেত্রেই ইমপ্রুভ করেছে। আরেকটা জিনিস হলো যে দেখেন, আপনি বলছেন যে শীত, আমি যদি বলি দিনাজপুরে, ধরেন আমার ফ্যামিলিতেই যদি ফ্যামিলির কথাই চিন্তা করেন, ইনডোরে আমরা তো কনফাইন্ড থাকি শীতের দিনে বেশি। এখন যদি অ্যাসিমটোমেটিক কেস, একটা ফ্যামিলিতে যদি 10 জন মেম্বার থাকে, সেই 10 জন মেম্বার যদি তারা বাড়ির মধ্যে অ্যাসিমটোমেটিক যদি কনফাইন্ড থাকে ডিউ টু উইন্টার, আর কিচ্ছু দরকার নেই, উইন্টারের জন্য সে বাড়ির মধ্যে কনফাইন্ড আছে, তাহলেও কিন্তু এই অ্যাসিমটোমেটিক কেসগুলো ইনডোরের মধ্যেও ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য শীতের মধ্যে তো আমরা আসলে বাড়িতে কনফাইন্ড থাকি দেন আউটসাইড। তো বাড়ির ভিতর ইনডোরের মধ্যেও, যেটা আমরা আগে বুঝছিলাম ইনডোরে কনফাইন্ড থাকলে হয়তো কেস মাইগ্রেশন কম হবে, কন্ট্যাক্ট হবে, কিন্তু ইনডোরে আমরা থাকি কি, আমরা একটা
একটা ফ্যামিলি মেম্বাররা একসাথেই থাকি, যতই একটা সে আইসোলেটেড একটা ঘরের মধ্যে থাকুক, কোনো না কোনো ভাবে একটা কন্ট্যাক্ট হয়েই যায় বাড়ির মধ্যে। সেই জন্য শীতের মধ্যেও একটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে অ্যাসিমটোমেটিক কেসেও ট্রান্সমিশন হওয়ার সুযোগ বেশি বলে আমার কাছে মনে হয়। এটা তো গেল একটা সার্টেনলিটি। ডেফিনেটলি আমাদের দেশে তো এই শীতের সিজনে এমনি কোভিড না, কমন যে সমস্ত ভাইরাল ইনফেকশন, যেমন ইনফ্লুয়েঞ্জা অথবা কমন কোল্ড, এইগুলো তো ডেফিনেটলি বাড়ে। তো সারা পৃথিবীতেই বাড়ছে। এখন সারা পৃথিবীতে তো ইনফ্লুয়েঞ্জাতে প্রচুর মানুষ মারা যায়। যদি আমাদের দেশে ধরেন যে ইনফ্লুয়েঞ্জা এই অ্যাটাকটা বেশি হলো, এখন আমরা তো অনেক সময়তে এটা কোভিড নন কোভিড ডিসক্রিমিনেট করতে পারি না। কি করব? আমরা হাসপাতালে একটা ইনফ্লুয়েঞ্জা একটু সিভিয়ার হয়েছে, আমরা হাসপাতালে ভর্তি করলাম। যদি হাসপাতালের বেড অকুপেন্সি বেড়ে যায় ডিউ টু নন কোভিড ইনফ্লুয়েঞ্জা, যেমন এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন দিয়ে, তাহলে আমাদের যে হেলথ কেয়ার ফ্যাসিলিটি, সেই হেলথ কেয়ার ফ্যাসিলিটি গুলাও তো ডেফিনেটলি ইনভলভমেন্ট হবে এই নন কোভিড পার্সনদের বেশি। সেজন্য একটা হেলথ কেয়ার ফ্যাসিলিটিকেও একটা স্টাগনেন্ট করে দেওয়ার জন্য শীতের সিজনটা কিন্তু এক ভয়াবহ রূপ নিতে পারে। এই সমস্ত বিবেচনায় আসলেও সেকেন্ড ওয়েভ নিয়ে আমাদের ভাবার সময় এসেছে। আর যদি অ্যানালাইসিস করি, আমি আমার দিনাজপুরের কথাই বলি, দিনাজপুরে এমন দিন গেছে যা আমরা 94 স্যাম্পল অ্যাসে করছি, মাত্র 4টা পেশেন্ট পজিটিভ হয়েছে গত দিকে। ইভেন 2-3% এর মধ্যে সংক্রমণের হার চলে আসছিল। গত 10 দিনে দেখছি সেটা আবার 12%, 16%, 14%, এরকম ভাবে বেড়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি আসলে কেস নাম্বার বাড়ছে। এটাই আমাদের ইন্ডিকেট করছে। আমরা গতকালকে একটা গ্রাফ দেখেছি দিনাজপুরের, সেই গ্রাফে দেখছি যে গ্রাফটা রিলেটিভলি গত 10 দিনে ঊর্ধ্বমুখী। তো আমরা এটাকে বিবেচনা করছি যে স্টিল নাও এই ছোট ডিস্ট্রিক্ট শহর, এখানেও সেকেন্ড ওয়েভের প্রভাব পড়েছে বলে আমরা অ্যানালাইসিস করছি। ওর কথাটা শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, অসংখ্য একটু শোনা ধন্যবাদ স্যার যাচ্ছে। আপনাকে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। স্যার আমাদের সাথে স্যার ইতিমধ্যে অনেক দর্শক যুক্ত হয়েছেন। দর্শকদের উদ্দেশ্যে আমি জানাতে চাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের সায়েন্টিফিক পার্টনার অ্যাকমি এবং পাওয়ার্ড বাই সালফ্লো অ্যান্ড মোনাস। স্যার আমি একটু কমেন্ট থেকে যদি প্রশ্ন নেই তাহলে হচ্ছে স্যার এস.এম. ফুয়াদ হাসান লিখেছেন ডিসেম্বর মাসে যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বৃত্তিমূলক পরীক্ষার কথা বলা হচ্ছে, সে ব্যাপারে স্যার আপনার কি মতামত? আমি আসলে এই ব্যাপারে কোনো মতামত দিতে পারবো না, কারণ এটা সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদের উপর এটা বর্তায়। সামগ্রিকভাবে অবশ্যই কোভিড নিয়ে ভাবতে হবে, এর মাঝখানে এডুকেশন নিয়েও ভাবতে হবে। আমাদের অলরেডি প্রায় 1 বৎসর আমাদের ছাত্রছাত্রীরা একটা সেশন জটে পড়ে গিয়েছে। যদি মনে করি গত বছর জানুয়ারিতে যারা মেডিকেলের কথাই যদি মনে করি, যারা ভর্তি হয়েছিল তাদের তো 1 বছর চলে যাচ্ছে। আবার ফেব্রুয়ারিতে যদি আরেকটা ইয়ার আসে, ডেফিনেটলি 2টা ইয়ারের মধ্যে কোনো বেসিক্যালি পার্থক্য থাকবে না। এটা অবশ্যই সরকারকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা এইগুলোকে ভাবিয়ে তুলছে। এটা আসলে রাষ্ট্রীয় ব্যবস্থার ব্যাপার। আমি এই বিষয়ে মন্তব্য না করাই ভালো হবে। সব দিকে বিবেচনা করেই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এক্ষেত্রে আমি আরেকটা কমেন্ট যদি নিই, নজরুল ইসলাম লিখেছেন হাউ লং পিরিয়ড উই ক্যান এক্সপেক্ট ভ্যাকসিন ইন আওয়ার কান্ট্রি। স্যার মানে ভ্যাকসিনের যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে অনেকেরই হয়তো প্রশ্ন যে আমরা কখন আশা করতে পারি বা কি আপডেট স্যার যদি জানান। আমি যতটুকু দেখেছি পত্রিকায় আর যদি বিশ্লেষণ করি ওয়ার্ল্ডের, তাহলে দেখেন গত পরশু দিনে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের প্রেজেন্সে
বা একটি সমঝোতা চুক্তি হয়েছে বিটুইন অক্সফোর্ড এবং হলো আমাদের বেক্সিমকোর মধ্যে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে। অক্সফোর্ডের ভ্যাকসিনটা আসবে ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউটে এবং সেরাম ইনস্টিটিউট আমাদেরকে সেই ভ্যাকসিনটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর মাধ্যমে আমাদের 3 কোটি ভ্যাকসিন দিবে, এটা আমরা পত্রিকায় দেখেছি। এখন প্রশ্ন হলো যে ওই ভ্যাকসিন যদি আসে তাহলে আমাদের ডিসেম্বর নাগাদ আমাদের ভ্যাকসিন আমাদের দেশে আসতে পারে। এখন যদি বলি যে ওয়ার্ল্ডের যদি ভ্যাকসিনের আপডেট কি, আপডেট হলো প্রতি মাসে একটা ভ্যাকসিনের আপডেট আমরা ওয়াশিংটন পোস্ট বা নিউ ইয়র্ক পোস্ট থেকে জানতে পারি। যেটা অক্টোবর মাসের আপডেট, নভেম্বরের আপডেটটা এখনো আসেনি। অক্টোবর মাসের আপডেট ছিল যেটা, সেটা হলো যে এখন থার্ড ফেজ ট্রায়ালে আছে 10টা ভ্যাকসিন, 10 ভ্যাকসিন থার্ড ফেজ ট্রায়ালে। এদের মধ্যে অবশ্যই অক্সফোর্ডের একটা, মডার্নার একটা, রাশিয়ার গ্যামিলিয়া ইনস্টিটিউট তাদের ভ্যাকসিন আছে, চীনের কয়েকটা ভ্যাকসিন আছে। কিন্তু আমি যতটুকু জানি এদের মধ্যে সব থেকে বেশি আগিয়ে ছিল ফাইজারের, জার্মানি বেস্ট ফাইজারের ভ্যাকসিনটা। এখন ফাইজারের ভ্যাকসিন যেটা, সেটা তারা ইউএসএফডি এর কাছে অ্যাপ্রুভাল চেয়েছে ইমার্জেন্সি ড্রাগ অথরাইজেশনের জন্য, ইমার্জেন্সি। এবং আমরা জানি যে একটা ভ্যাকসিনের, ইভেন একটা ড্রাগেরও এফডি এর ফাইনাল অ্যাপ্রুভালের আগে একটা অ্যাপ্রুভাল অনেক সময় নেয় যাকে বলা হয় যে ইমার্জেন্সি ড্রাগ অথরাইজেশন অ্যাপ্রুভাল। সেইটার জন্য ফাইজার অলরেডি এফডি এর কাছে মানে অ্যাপ্লিকেশন করেছে। তো সেটা যদি অ্যাপ্রুভ, এবং তারা বলেছে তারা ডিসেম্বর থেকেই ওই ভ্যাকসিন তারা দিতে চায়। তো সেটা যদি হয় তাহলে ফাইজারই হবে হয়তো ফার্স্ট কোম্পানি পৃথিবীতে, হয়তো এই বছরেই হবে। তো ওই অক্টোবরের যে আপডেটটা, সেটা ছিল অন্যান্য ভ্যাকসিন যারা আছে তারা হয়তো নেক্সট ইয়ারের ফার্স্ট থেকে সারা পৃথিবীতে ভ্যাকসিনের তাদের কার্যক্রম শুরু করবে। এখন প্রশ্ন হলো যে আমরা যদি ডিসেম্বরেই পাই, আমরা তো আসলে মডার্নার যে ভ্যাকসিন, অক্সফোর্ডের যে ভ্যাকসিন থ্রু সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়া, এদের সাথে আমরা পাবো। এখন প্রশ্ন হলো যে এই ভ্যাকসিন গুলার কোন প্ল্যাটফর্মে করা হয়েছে। আমরা যতটুকু সায়েন্টিফিক নলেজ আমাদের বিভিন্ন গুলা পড়ে আমরা জানতে পারছি যে আসলে ভ্যাকসিনের তো 2টা প্ল্যাটফর্ম। একটা ওল্ড প্ল্যাটফর্ম যেটাকে ক্লাসিক্যাল প্ল্যাটফর্ম বলা হয়, যেটা মেনলি ইউজ করছে আসলে চীন, যেটা হলো ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস বা লিভ অ্যাটেনিউটেড ভাইরাস টেকনোলজি, এটা ইউজ করছে চীন। এটা কিন্তু দেরি হলেও ইটস এ ট্রাস্টেড প্ল্যাটফর্ম। এই পদ্ধতিতে পৃথিবীতে যত ভ্যাকসিন আসছে সেগুলা এই ক্লাসিক্যাল প্ল্যাটফর্মে এখন পর্যন্ত আসছে। এখন আমরা এই প্যান্ডেমিককে খুব র্যাপিডলি এন্ড করার জন্য নেক্সট জেনারেশন ভ্যাকসিন করছে, আমরা বলছি সেকেন্ড জেনারেশন প্ল্যাটফর্ম। এই নিউ সেকেন্ড জেনারেশন প্ল্যাটফর্মকে ইউজ করছে আসলে অক্সফোর্ড, মডার্না বা অন্যান্য যারা, ফাইজার, এরা ইউজ করছে। এরা ইউজ করছে কি? ইউজ করছে আসলে নতুন টেকনোলজি। সেই টেকনোলজি কি? যে যেটা হলো কোভিডের আরএনএ ভাইরাস, সেই ভাইরাসকে, আরএনএ ভাইরাসকে ইউজ করছে মডার্নারা। আর অনেকে ইউজ করছে যে যেটা প্রোটিন সাব ইউনিট আছে, যেটা আমরা বলছি যে কোভিডের যে সারফেসে যেটা স্পাইক প্রোটিন আছে, সেই স্পাইক প্রোটিনকে ট্যাগ করা হচ্ছে একটা ভাইরাস, অ্যাডিনো ভাইরাস দিয়ে। এটা হিউম্যানেরও হতে পারে অথবা শিম্প্যাঞ্জিনের হতে পারে। এই অ্যাডিনো ভাইরাসের সাথে ওই স্পাইক প্রোটিনটাকে ট্যাগ করে দিয়ে যদি আমরা হোস্টের মধ্যে ইন্ট্রোডিউস করি, আলটিমেটলি একটা অ্যান্টিবডি তৈরি হবে। এখন প্রশ্ন হলো এই নেক্সট জেনারেশনের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন গুলা দিয়ে পৃথিবীতে এখনো কোনো ভ্যাকসিন তৈরি করা হয় নাই। তারপরেও যে সমস্ত ট্রায়াল হয়েছে সেই ট্রায়াল গুলাতে দেখা গিয়েছে যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ মেমোরি টি সেল রেসপন্স হয়েছে। সেই বিবেচনায় যদি আনা হয়, ডেফিনেটলি আমাদের তো
অল্প 2-3 মাসের মধ্যেই আমরা একটা আশার আলো দেখতে পারি। তো এটাই ভ্যাকসিনের মোটামুটি একটা আপডেট। আমাদের দেশে গত পরশুদিনের 2-3 দিন আগের যে আপডেট, সেটাতে আমরা দেখতে পেয়েছি যে আমরা হয়তো এই বছরই একটা ভ্যাকসিন পেয়ে যেতে পারি। আমাদের সরকার অত্যন্ত দ্রুততার সাথে সেটা বিবেচনায় রেখে আমাদেরকে সেই ভ্যাকসিন দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। এটাই ভ্যাকসিনেরই। তবে ইসে হলো যে কতদিন আমাদের প্রোটেকশন দিবে, এখনো সায়েন্টিফিক্যালি সেটা বলার সময় আসে নাই। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার এক্ষেত্রে স্যার একটা comment দিই। স্যার ফয়সাল আহমেদ স্যার লিখেছেন, আদাব স্যার, will vaccination play an important role in upcoming second wave of COVID-19 pandemic? Will mutation of virus have any impact on efficacy of vaccine? আসলে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডেফিনেটলি সায়েন্টিস্টরা যখন ভ্যাকসিন নিয়ে কাজ করছে, এখনো পর্যন্ত কোভিড যে যে পদ্ধতিতে প্যাথোজেনেসিস করে সেটাকে মাথায় নিয়ে, সেটাকে অ্যানালাইসিস করেই এখন এই সেকেন্ড জেনারেশন ভ্যাকসিনকে তৈরি করা হয়েছে। যে স্পাইক প্রোটিনকে বিবেচনায় নিয়েই কিন্তু ভ্যাকসিন তৈরি করা হয়েছে। কোভিডের আরএনএর সিকোয়েন্সকে, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সকে বিবেচনা নিয়েই কিন্তু ভ্যাকসিন তৈরি করা হয়েছে। এখন গত পরশুদিন একটা আর্টিকেল দেখছিলাম, প্রশ্ন হলো যে একটা ইউকে থেকে বার্মিংহাম ইনস্টিটিউট থেকে একটা আর্টিকেল আসছে। তারা বলছে যে ওরা দেখছে যে 100 পেশেন্ট যারা কোভিডে আক্রান্ত হয়েছিল তাদের অ্যান্টিবডি রেসপন্স দেখেছে। অ্যান্টিবডি ইনিশিয়ালি যেটা ছিল 6 মাস পরে যে দেখছে যে অ্যান্টিবডি টাইটার 50% চলে আসছে। আবার 6 মাস পরে যে দেখছে যে তাদের কারুর মেমোরি সেল আছে। তার মানে হলো এই ভ্যাকসিন, যদি কোভিড আক্রান্ত কেউ হয় তার আসলে ইমিউনিটি 6 মাস স্থায়ী হবে। যদি আমি বলি প্যাসিভ ইমিউনিটি, যদি অ্যান্টিবডি যদি 6 মাস পারসিস্ট করে। আমরা ভ্যাকসিন দিচ্ছি কিসের জন্য? ভ্যাকসিন তো আসলে এই অ্যান্টিবডি তৈরি করার জন্য। তাহলে আমরা প্রেডিক্ট করতে পারি যে এই ভ্যাকসিনও, আমাদের যে ভ্যাকসিনগুলো নেক্সট জেনারেশনের আসছে, তারাও হয়তো আমাদের অতটুকুই প্রোটেকশন দিবে। আমরা জানি যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা তো ইয়ারলি শট নিই, তাই না? তো এই কোভিড এর ভ্যাকসিন গুলাও আলটিমেটলি যে লাইফ লং হবে না ইয়ারলি দিতে হবে, এই ব্যাপারেও সুস্পষ্ট এখনো পর্যন্ত আসেনি। তবে তারা বলছে, যেমন অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্ষেত্রে বলছে যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ মেমোরি টি সেল রেসপন্স দেখেছে। যদি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ মেমোরি টি সেলের রেসপন্স দেখা যায়, তাহলে তো আমাদের অনেক লং টার্ম এটা এই ভ্যাকসিন আমাদেরকে দিবে। প্রশ্ন হলো যদি মিউটেশন হয়, সেই মিউটেশন যদি স্পাইক প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ করে, তাহলে তার প্যাথোজেনেসিসের ব্যাপারটাও তো চেঞ্জ হয়ে যাবে। ডেফিনিটলি যদি ভাইরাস তার স্পাইক প্রোটিনকে মিউটেশনের মাধ্যমে চেঞ্জ করে, রিয়েল সেন্সে আমরা সায়েন্টিফিক কমিউনিটি একটা বড় ধরনের সমস্যায় পড়ব। ইভেন যে ইন্ডাস্ট্রিগুলা শত শত বিলিয়ন ডলার খরচ করে তারা এই ভ্যাকসিনের কার্যক্রম চালাচ্ছে, ডেফিনেটলি সেগুলাও অনেকটাই পিছিয়ে যাবে। এটা তো একটা সায়েন্টিফিক কমিউনিটির জন্য যেমন চিন্তার বিষয়, অর্থনৈতিক ভাবেও একটা কান্ট্রির জন্য ডেফিনেটলি চিন্তার বিষয়। তবে আমরা এখন পর্যন্ত আশা করব যে কোভিড তার স্পাইক প্রোটিন চেঞ্জ করবে না, এবং আমরা অচিরেই ভ্যাকসিনের মাধ্যমে এই প্যান্ডেমিককে মোকাবেলা করার জন্য অগ্রগামী হব। ইনশাআল্লাহ স্যার, আমরা তো অনেক আশাবাদী। ইনশাআল্লাহ আমাদের সুন্দর দিন সামনে অপেক্ষা করছে, সেই আশায় আমরা থাকবো। স্যার এখন আমি আরেকটা প্রশ্ন করতে চাইবো। হেলাল উদ্দিন শরীফ লিখেছেন, স্যারকে ধন্যবাদ। স্যার, যারা একবার আক্রান্ত হয়েছে তারা দ্বিতীয়বার আক্রান্ত হবার সম্ভাবনা কতটুকু, আর ভয়াবহতা সেক্ষেত্রে কিরকম হতে পারে?
হ্যাঁ, এই ক্ষেত্রেও আসলে ব্যাপারটা ইমিউনিটির মতোই। আমরা অনেক পেশেন্টকে, আজকেই আমি সদর হাসপাতালের একটা প্রেজেন্টেশনে একজন ডাক্তারের কমেন্ট শুনছিলাম যে তাদেরই, আমাদের এখানে একজন ডাক্তার, সে 3বার কোভিড পজিটিভ হয়েছে। তার প্রত্যেকবারই এক মাইল্ড সিমটম হয়েছে, কিন্তু তার সে টেস্ট করেছে 3বার পজিটিভ হয়েছে। এখন আমি যদি সাইন্টিফিক্যালি চিন্তা করি, ব্যাপারটা তো আসলে ইমিউনিটির। আমি কোভিডে আক্রান্ত হলাম, আমার নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হলো, সেই নিউট্রালাইজিং অ্যান্টিবডির পরিমাণ যদি অ্যাডিকুয়েট না হয়, ইমিউন রেসপন্সটা যদি অ্যাডিকুয়েট না হয়, তাহলে তো অবশ্যই আমি আবার আক্রান্ত হতে পারি। যদি কোনো এখন ইমিউনিটির বিষয়টা আসলে তো ভেরি ইন্ডিভিজুয়ালাইজ। আমার ইমিউনিটি আরেকজনের ইমিউনিটির মধ্যে অনেক বেশি পার্থক্য থাকবে। ডেফিনেটলি একটা ইমিউনিটি নির্ভর করে ওই পেশেন্টের অনেক কত কোমরবিড কন্ডিশন আছে। আমি যদি একটা পেশেন্ট, তার যদি ডায়াবেটিস থাকে, ডেফিনেটলি তো তার ইমিউনিটি আমার থেকে, আমি যদি ডায়াবেটিস নন ডায়াবেটিক পেশেন্ট হই, তাহলে তো আমার থেকে অনেক কম থাকবে। সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণ নির্ভর করবে আসলে তার ইমিউনিটির উপর। যদি নিউট্রালাইজিং অ্যান্টিবডি টাইটারটা খুব ভালো হয়, তার সেকেন্ড অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম। যদি নিউট্রালাইজিং অ্যান্টিবডি অ্যাডিকুয়েট না হয়, তাহলে তার বারবার সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবেই। এখানে এইটা। সেকেন্ড হলো যে আমরা আরেকটা ফেনোমেনন জানি, পারসিস্টেন্ট অফ দি ইনফেকশন। আমরা অনেক অনেক জার্নালে দেখেছি আমি যে ওই প্রাইমারি ইনফেকশনটা পারসিস্ট করছে। এখন এই পারসিস্টেন্ট অফ দি ইনফেকশনের জন্য সিমটম গুলা দেখা যায় যে করছে, মানে অনেক দিন স্থায়ী হচ্ছে। এখন ভাইরাসটা দীর্ঘদিন আছে নাকি সেটা না, কিন্তু ইনফেকশনটা দীর্ঘস্থায়ী হয়েছে। ধরেন কোভিড আক্রমণ করছে, তারপরে ইন্টারনালাইজ হয়েছে, এন্ডোথেলিয়াল ইনজুরি হয়েছে, হওয়ার পরের যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা লেন্দি হয়েছে। তার ইনফেকশনের যে সিকুইলি, সেই সিকুইলিটা যদি লেন্দি হয়, ডেফিনেটলি ইনফেকশনটা পারসিস্ট করছে। নট কোভিড ভাইরাস ইটসেলফ, বাট ইফেক্ট যদি পারসিস্ট করে, সিমটম পারসিস্ট করে। এখন সিমটম পারসিস্ট করলে ওই পেশেন্টটা তো মনে করতেই পারে যে আমি কোভিড ফ্রি হয়নি, মে নট বি টেস্ট পজিটিভ, কিন্তু সে তো সিমটম লেস হয়নি বা অ্যাসিমটোমেটিক হয়নি। এই ক্ষেত্রেও পারসিস্টেন্ট অফ দি ইনফেকশন মে রেসপন্সিবল ফর লঙ্গার সিমটম পারসিস্টেন্স। সেই জন্যে সম্পূর্ণ ব্যাপারটাই আসলে ইমিউনিটির উপর। ইমিউনিটি যার ভালো হবে, নিউট্রালাইজিং অ্যান্টিবডি যার ভালো হবে, তার ডেফিনেটলি সেকেন্ড ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এর থেকে হেরফের হলেই সেকেন্ড ইনফেকশন অবশ্যই মানে সায়েন্টিফিক্যালি হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আসলে এত সুন্দর আলোচনার মাধ্যমে আমরা যে কখন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি বুঝতেই পারিনি স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং একমের উদ্দেশ্যে কিছু বলতেন স্যার। হ্যাঁ, আমরা আসলে যত কিছুই বলি না কেন, আমরা যেটা ভ্যাকসিন বলি, কোভিডের সমস্ত কিছুই বলি, দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে অবশ্যই আমাদের মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এবং আমরা বারবার আমাদের স্বাস্থ্যবিধি মেনে হাত ধুয়ে আমাদের সেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই সরকার যেটা ঘোষণা করেছে, নো মাস্ক নো সার্ভিস, এইটাতে আমাদের আগামী দিনের ব্রত হয়ে আমরা যেখানেই যাই না কেন, আমাদের অফিসে যাই, আমরা যদি বাজারে যাই, আমরা যদি মার্কেটে যাই, যেখানেই যাই না কেন আমরা মাস্ক পরিধান করব, স্বাস্থ্যবিধি মেনে চলবো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবো। তাহলেই আমরা হয়তো কোভিড থেকে মুক্ত থাকতে পারবো বা সংক্রমণের হারকে আমাদের দেশে নিয়ন্ত্রণে রাখতে পারবো। ভ্যাকসিনের কথা চিন্তা না করে আমরা আসলে স্বাস্থ্যবিধি মেনে চলেই কোভিডকে মোকাবেলা করার জন্য আমি সবার প্রতি এই অনুষ্ঠানের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো। আপনাকে অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দর্শকবৃন্দের পক্ষ থেকে, রাজ টিভির পক্ষ থেকে এবং একমির পক্ষ থেকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আসলেই স্যার আপনার সুন্দর পরামর্শের মাধ্যমে আমাদের দর্শকবৃন্দ অনেক উপকৃত হতে পেরেছেন। আপনি ভালো থাকবেন স্যার, আপনার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম স্যার। আর দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য, এবং একমিকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করে দেওয়ার জন্য। এবং আপনারা সবসময় ভালো কাজের সাথে ছিলেন, থাকবেন আশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.